আজকে আমরা পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায়ে সিকিউটা সলভ করব। এখানে আমাদের অনেক প্রকার টাইপের সিকিউ আসে। এখানে মোটামুটি বইয়ের বেসিক ধারণাটা অবশ্যই লাগবে এই অধ্যায়ে সিকিউগুলো সলভ করার জন্য। হ্যাঁ, স্পেসিফিক কোনো টাইপ দিয়ে তুমি কভার দিতে পারবে না। আমাদের সংকরণ বিশেষ করে, তারপর হচ্ছে পর্যাবৃত্তিক ধর্মের মোটামুটি ওভারভিউ সবগুলারই গ্রুপের লাগবে। দেখো আমরা কয়েকটা করি টাইপ। ঢাকা বোর্ড 2025 গ্রুপ এদিকে দেওয়া আছে গ্রুপ এবং 14, 8, 15, 16 দ্বিতীয় তৃতীয়। তো এখানে তোমাকে গ্রুপ ভিত্তিক নিমোনিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। গ্রুপ 14 এর নামকে আমরা জানি কামাল শীঘ্র জিনিয়াস স্যার পাবে। আর গ্রুপ 15 হচ্ছে নোমান পাগলা এসেছিল সোমবার বিকেলে। গ্রুপ 16 হচ্ছে ও এসএসসিতে পড়ে, তাই না? অক্সিজেন সালফার। আর গ্রুপ 15 হচ্ছে নাইট্রোজেন ফসফরাস নোমান পাগলা। গ্রুপ 14 হচ্ছে কামাল শীঘ্রই কার্বন সিলিকন। সো নিমোনিকগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা ছাড়া তুমি প্রশ্ন ধরতেই পারবে না। ঘ নাম্বার কি বলছে? সম্পৃক্ত A2H4 যৌগের আণবিক গঠন ব্যাখ্যা করো। তো এ যৌগটা বের করবো কার্বন, তারপর তার মানে এটা হচ্ছে C2, তারপর হচ্ছে H4 মানে হাইড্রোজেনই বোঝাবে। সো C2H4 মানে হলো ইথিন, এর আণবিক গঠন ব্যাখ্যা করতে হবে। মানে তুমি সংকরণ নিয়ে কাজ করবা, ঠিক আছে? সো ইথিনের সংকরণ আমরা পড়েছিলাম যে তোমার এখানে শুরুতে প্রথম কাজ কি ইলেকট্রোবিনাস দিয়ে শুরু করবা যে কোনো সংকরণ। এই যে এখানে আমাদের কার্বন আছে, তো কার্বন ইলেকট্রোবিনাস আমরা দিব, মানে কেন্দ্রীয় যৌগ যেটা এটা ইলেকট্রোবিনাস আর কি। সো 1s2 2p(x)1 2py1, ওকে? মানে এখানে তোমার ঠিক আছে। এখন আমরা যখন কার্বনটা উত্তেজিত করব তখন তোমার এখানে 2px2 হবে, কেমন? 3 2 6 2 4 6 1ই হওয়ার কথা। 1s2 2s2 2p, এটা এভাবে না করে একবারে করা যায়। 2p3 লিখবা, তো 2p3 লিখে পরের লাইনে যাবা। সো আমরা কার্বনটাকে উত্তেজিত করলে 1s2 2s2 2px1 2p1 2pz1, মানে এখানে আমাদের 2p1 2p2 হবে। তাহলে এটাকে যখন আমরা উত্তেজিত করব, এটাও ভুল হয়েছে, এখানে এটা হয় নাই, তো কি করছে এরা? পুরোটা কাটো, এটা এভাবে লিখবা 1s2 2s2 2p2 স্বাভাবিক ইলেকট্রোবিন্যাস। কার্বনটাকে যখন উত্তেজিত করবা 1s2 2s, এই যে 2px1 আমরা জানি 2py1 এভাবে থাকে, তাই না? আর 2pz1 কোনো ইলেকট্রন ছিল না, যেহেতু পিতে দুইটা ছিল, x একটা ছিল y একটা ছিল। এর 2sটা সিঙ্গেল হয়ে যাবে আর 2pz একটা দিয়ে দিবে। তাহলে এখন দেখো সর্বসংখ্যাতে 4টা বিজোড় ইলেকট্রন পাইলে না? এই যে এখানে দিছে কি 2s2টা করে না, এখানে s2 এর জায়গায় 1 দিবা, বল দিছে আর কি। আর 2pz1, তাহলে সর্বসংখ্যাতে এখন 4টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পাইলা, তুমি বিজোড় ইলেকট্রন পাইলা। তো এখন আমাদের এটাকে এবার আমরা করতে পারবো, সংকর অরবিটালগুলো লিখতে পারবো। এখন সংকর অরবিটালের সময় তোমাকে মাথায় রাখতে হবে, এটা ইথিনের মধ্যে আমরা জানি sp2 সংকরণ হয়, তাই না? sp2 সংকরণ আমরা কি হয়, একটা s অরবিটাল দুইটা p অরবিটাল অংশগ্রহণ করবে। সো এই যে 1s1 2s1টাকে দিবা, আর এখানে দুইটা p, যে কোনো দুইটা p হয় x y না হয় pz, যে কোনো ইচ্ছা মতো। হ্যাঁ, সো তুমি এখানে আমরা 2s1 এর সাথে এই যে 2py1 বা 2px1 বা 2py1টাকে নিলাম, 2pz1টাকে রেখে দিলাম, ওকে? সো পরের লাইনে দেখো এই যে 1s2 2s1 2px1 2pz1টাকে রেখে দিছে। তো সংকর অরবিটাল হয় দেখো 2 ψ1 2 ψ2 2 ψ3 আর z-টাকে রেখে দিছে। আমাদের সংকর অরবিটাল হচ্ছে 3টা, মানে তুমি যতটা অরবিটাল নিয়ে কাজ করবা অতটাই সংকর অরবিটাল পাবা। সো sp2 সংকর অরবিটাল যেহেতু একটা s অরবিটাল দুইটা p অরবিটাল নিয়ে আমরা এখানে কাজ করব। সো একটা s অরবিটাল নিলাম, দুইটা p অরবিটাল নিলাম, তাহলে 3টা সংকর অরবিটাল পেলাম। ψ1 ψ2 দিয়ে নামকরণ করবা। এখন এই যে এরকমই সিকোয়েন্স অনুযায়ী আসবা, মোটামুটি শুরুতে ইলেকট্রোবিন্যাস করবা, তারপর উত্তেজিত অবস্থায় ইলেকট্রোবিন্যাস করবা, তারপর কি সংকরণ করবা এটার উপর ডিপেন্ড করে কয়টা সংকর অরবিটাল লিখবা এটা লিখবা, তারপর হচ্ছে সংকর অরবিটাল, তারপর চিত্র আঁকবা, শেষ। তাহলে আসো আমাদের
এস অরবিটাল কেমন হয় গোলকাকৃতির, এই যে দেখো এস অরবিটাল গোলকাকৃতির, আর পি অরবিটাল কেমন হয় ডাম্বেল আকার। হ্যাঁ, তো একটা যেহেতু একটা 2p x নাম দিচ্ছ, x অক্ষরে রাখবা, 2p y1 যেহেতু নাম দিচ্ছ, y অক্ষরেও রাখবা। ওকে, এটা তো আঁকতে পারো। সো আমরা এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, sp2 শঙ্কর অরবিটালে কী বিন্যাস পাই আমরা। sp2 শঙ্কর অরবিটালে একটা ত্রিভুজ যদি আঁকো, এই ত্রিভুজের 3 কোণা বরাবরে 3টা অরবিটাল থাকবে, শঙ্কর অরবিটালগুলো থাকবে। হ্যাঁ, সিম্পলি মনে রাখবা, একটা ত্রিভুজ যদি আঁকো, ত্রিভুজের 3 কোণা বরাবর 3টা অরবিটাল চিন্তা করে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার এখানে শঙ্কর অরবিটাল sp2 শঙ্করণের ক্ষেত্রে। ঠিক আছে, আর sp এর ক্ষেত্রে যা সরল রেখা পাবা, আর sp3 এর ক্ষেত্রে আমরা চতুর্স্থলকীয় গঠন পাই, এরকম অনেকটা চতুর্স্থলকীয় গঠন পাই sp3 এর ক্ষেত্রে। এটা হচ্ছে sp2 এর ক্ষেত্রে ত্রিভুজের 3 কোণা বরাবরে 3টা ডাম্বেল। ওকে, তাহলে sp3 শঙ্করণ, তাহলে আমাদের এখানে তোমার ইয়ে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা শঙ্কর অরবিটাল, এটা হচ্ছে একটা শঙ্কর অরবিটাল, এটা হচ্ছে একটা শঙ্কর অরবিটাল, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অশঙ্কর অরবিটাল মূলত। ওকে, মানে 2pz1টা আর কি। তো এবার হাইড্রোজেনগুলো লাগাই দিবা, সিম্পল কাজ। এই যে এখানে এত কিছু করছে দেখো, এরপরের চিহ্ন এটা আঁকবা এইভাবে। তাহলে একটা হচ্ছে তো এইভাবে আঁকলা, একটা আঁকলে এদিকে, একটা কার্বন এদিকে আঁকলা, আর 2টা কার্বন এদিকে আঁকলা। তাহলে একটা কার্বন 2টা শঙ্কর অরবিটাল। তাহলে এখানে একটা অশঙ্কর অরবিটাল আছে না 2pz, এটাকে আমি এভাবে করে লিখলাম এখানে। হ্যাঁ, তাহলে আমাদের কাজ কি, যেগুলো শঙ্কর অরবিটাল এগুলোর মধ্যে এখন সিগমা বন্ধন হওয়া, এই যে এটাও শঙ্কর, এটাও শঙ্কর, এটাও শঙ্কর, এটাও শঙ্কর, এটাও শঙ্কর, এটাও শঙ্কর, এগুলোর মধ্যে সবগুলো কী হবে, সিগমা বন্ধন। তাহলে শুরুতে একটা এখানে ওভারল্যাপ হবে না ডিরেক্ট, এটা হচ্ছে সিগমা বন্ধন গঠিত হবে, কার্বনে কার্বন একটা সিগমা বন্ধন, তাহলে কার্বন বনাম কার্বন একটা সিগমা বন্ধন গঠিত হলো। আবার দিকে কার্বন হাইড্রোজেন একটা সিগমা বন্ধন, এই যে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, ডিরেক্ট ওভারল্যাপ করবে। এখানে কার্বন হাইড্রোজেন একটা সিগমা বন্ধন, এই যে এটা হাইড্রোজেন মূলত। তাহলে দুই দিকে 2টা কার্বন হাইড্রোজেন যুক্ত হইলো, এই যে এদিকে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এদিকে একটা হাইড্রোজেন যুক্ত হলো। তারপর এদিকে একটা তোমার সিগমা বন্ধন হাইড্রোজেন যুক্ত হবে, এদিকে আরেকটা সিগমা বন্ধন হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এদিকেও একটা এদিকেও একটা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি শেষ। আমরা শঙ্কর অরবিটালগুলো বন্ধন শেষ করলাম, সিগমা বন্ধন। অলওয়েজ মনে রাখবো শঙ্কর অরবিটাল শুধু সিগমা বন্ধন দিবে। তো সিগমা বন্ধন গঠন করা শেষ। এখন আসো, এখানে একটা অশঙ্কর অরবিটাল রয়ে গেছে কিন্তু 2pz1, এই 2pz1 মিলে এখানে আরেকটা বন্ধন গঠন করবে, যেটা হচ্ছে দ্বিবন্ধন বা পাই বন্ধন গঠন করবে এটা মূলত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এখানে এইরকম করলেই হবে, তোমরা চাইলে বইয়েরটা ফলো করতে পারো, গাইডেরটা একই হিসাব নিকাশ অলওয়েজ। ঠিক আছে, এই যে এটা পাবে, বন্ধন কোণ পাবে 120 ডিগ্রি, বই থেকে প্র্যাকটিস করলেই হবে এগুলা। এরপরে কি বলছে, বি এবং এম এর হাইড্রাইড যৌগের স্ফুটনাঙ্ক একই হবে কিনা। বি এবং এম এর হাইড্রাইড, তাহলে আগে বি বের করতে হবে, এম বের করতে হবে। বি কোনটা, নোমান পাগলা, এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে বি এর হাইড্রাইড, হাইড্রাইড মানে কি, হাইড্রোজেনের সাথে আমাদের এই যে তাহলে হাইড্রাইড অ্যামোনিয়া NH3। আর এম কোনটা, এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের হাইড্রাইড কি, H2O, মানে হাইড্রোজেন যুক্ত হওয়া আর কি। হাইড্রাইড মানে কি, হাইড্রোজেন যুক্ত হওয়া। তো অক্সিজেনের সাথে হাইড্রাইড যুক্ত হলে পানি, আর নাইট্রোজেনের সাথে হাইড্রাইড যুক্ত হলে অ্যামোনিয়া হয়। এখন কোনটার স্ফুটনাঙ্ক একই হবে কিনা, এটা আমরা অনেকভাবে করতে পারি। এখানে কীভাবে করছে, করা যায় এভাবেও, এভাবেও করতে পারবা, সমস্যা নেই। একদম মেইন কারণ কি জানো, পানিতে হাইড্রোজেন বন্ধন থাকবে অতিরিক্ত। ঠিক আছে, পানিতে অতিরিক্ত হাইড্রোজেন বন্ধন থাকবে, এই জন্য পানির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণটা অনেক বেশি হবে, এবং এই জন্য পানিতে তোমার ফোটাইতে সময় লাগবে। এই যে পানির মধ্যে দেখো, পানির চিত্রটা আঁকবা, H2, পানির মধ্যে ডট 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 যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। পানির মধ্যে আমরা হাইড্রোজেন বন্ধনটা পাবো, আগে অনেক পিছে কথা লিখতে পারো, সমস্যা নেই, হাইড্রোজেন বন্ধন পাবা। আর অন্যদিকে অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়ার চিত্র আঁকছে, আঁকে নেই। অন্যদিকে অ্যামোনিয়ার ক্ষেত্রে তুমি শুধুমাত্র এখানে ডাইপোল বন্ধনটা পাবা। এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে চিত্র এখানে, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা নর্মালি তোমার এই যে নর্মাল ডাইপোল বন্ধনটা পাবো। সো এই ক্ষেত্রে আকর্ষণ বল খুব একটা থাকবে না। সো আমরা জানি যেটা আকর্ষণের বল বেশি, যেটাতে বল বেশি দৃঢ়, হাইড্রোজেন বন্ধন যেহেতু দৃঢ়, সো এটাতে ফোটাইতেও সময় লাগবে বেশি। সো পানির স্ফুটনাঙ্কটা বেশি কাজ চাইতে অ্যামোনিয়ার চাইতে। ওকে, অ্যামোনিয়া একটা গ্যাস, মনে রাখবা, অ্যামোনিয়া একটা গ্যাস, আর পানি হচ্ছে একটা তরল। তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে, গ্যাস তো অল্প দিলে স্ফুটনাঙ্ক পাবা, আর তরল তো ইতিমধ্যে, এটা তো তরল একটা অবস্থার চেঞ্জ করতে হবে, তরল থেকে গ্যাস হবে, তারপর স্ফুটনাঙ্কে পৌঁছাবে, তাই না। সো এগুলো রিডিং দিবা আর কি। বই পড়লে এগুলা অতটা লাগবে না, বাট বই না পড়লে এগুলা আলাদাভাবে সিকিউ সলভ করতে হবে। বই পড়লে এগুলো বইতে পড়া হয়ে যায়। এই যে এখানে আমরা একটা sp3 সংকরণ দেখি, অ্যামোনিয়ারটা খুব 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 গুরুত্বপূর্ণ, অ্যামোনিয়ার সংকরণটা।
প্রশ্ন কই এটার? অ্যামোনিয়া এবং মিথেন দুইটাই দেওয়া আছে, দুইটাই দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। রাজশাহী বোর্ড 25। এখানে n-1 s শূন্য, তার মানে n এর মান বসবে 2, তার মানে 2 থেকে 1 গেলে পাবা কত? 2 থেকে 1, 1s কি 1s 0। আচ্ছা এ, এরপরে বিকে দেওয়া আছে 2s2 2p2, 2s2 2p2, উল্টা দিক থেকে ইলেকট্রন বিন্যাস করবা, তার মানে 1s2 হবে এটা। তার মানে এটা কে? কার্বন 6। সি কে? সি হচ্ছে 2s2 2p3, এই যে 2s2 2p3, উল্টা দিকে ইলেকট্রন বিন্যাস করা আছে 1s2, তার মানে টোটাল কয়টা পেলে? 7টা না? 7টা হলে কি হবে? নাইট্রোজেন হবে। ওকে, তো বি এবং সি হাইড্রাইড, তাহলে এখনও বলছি হাইড্রাইড, এই কার্বনের হাইড্রাইড কি? CH4 বা মিথেন। হাইড্রাইড মানে হাইড্রোজেন যুক্ত করে দেয়া। আর এখানে কে? এনের হাইড্রাইড কে? এই যে অ্যামোনিয়া, একটু আগে তো করলাম। তাহলে তুমি মিথেন নিয়ে কাজ করবা, অ্যামোনিয়া নিয়ে কাজ করবা। কি? বন্ধন কোণ। বন্ধন কোণ মানে আবারও সংকরায়ন নিয়ে কাজ করবা, পুরো সংকরায়নটা দেখাবা। শুরুতে মিথেনের সংকরায়ন দেখাবা। মিথেনের সংকরায়নের ক্ষেত্রে কি করবা? আগে কার্বনের ইলেকট্রন বিন্যাস করবা, 1s2 2s2 2p2, শুরুতে এটা করলা। এরপর হচ্ছে কার্বনকে উত্তেজিত করবা। উত্তেজিত করলে 1s2 2s1 হয়ে যাবে, 2px1 হবে, 2py1 হবে, আর 2pz1। এই z1 রিটার্নটা কোত্থেকে আসছে? 2s থেকে আসছে। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা অরবিটাল পেলা? 4টা। এখন যদি তুমি সংকর অরবিটাল লিখো, সুতরাং লিখো সংকর অরবিটাল, এবং এটা কার্বন মিথেনের মধ্যে sp3 সংকরণ না, সো 4টা তুমি পাবা, একটা s 3টা p, sp3। সো 2 psi 1 2 psi 2 1 2 psi 3 2 psi 4, 4টা পাইলা। দেন এটাকে কীভাবে আঁকতে হয় আমরা জানি, এরকম চতুস্থলকীয় গঠন। এখন চারদিকে 4টা হাইড্রোজেন যুক্ত করে দিবা, শেষ। এই যে মাঝখানে কার্বন, এগুলো হাইড্রোজেন, এটাই হচ্ছে কাজ। ওকে, কঠিন না, একদমই সহজ। ভাইয়া ওইটা বুঝি নাই উপরেরটা। কি বুঝো নাই? ইলেকট্রন বিন্যাসটাকে লাস্টে কিভাবে ভাঙাইলেন? 1s2 2s2 2p2, 2p2 এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে। আমরা জানি 2p2 এর সাব অরবিটাল কয়টা? 3টা, 2px 2py 2pz। আগে ছিল 2p2, তো আগে যখন 2p2 ছিল তার মানে হলো 2px1 একটা ছিল, 2py1 একটা ছিল। এই যে আমি এটা দিলাম, এখানে আরেকটা লাইন বাতি করতে পারো যদি না বোঝো। 1s2 2s2, তাহলে এখানে আরেকটা লাইন বাতি করো যদি না বোঝো আর কি। তাহলে এটা উত্তেজিত না, এটা এমনি অবস্থা এরকম থাকবে। তো 2s2টাকে এরকম রাখবা। 2p2 এর মধ্যে ইলেকট্রনগুলো কীভাবে থাকে? 2px1 আকারে থাকবে, 2py1 থাকে রাখবে, আর 2pz তো শূন্যই থাকবে, কারণ এখানে কোনো ইলেকট্রন নাই। 2p2 এর মধ্যে আছে কয়টা? 2টা, 2pz শূন্য অবস্থায় থাকবে। এখন তুই যদি উত্তেজিত করো কী হবে? 1s2 2s2 থেকে 2s1 হয়ে যাবে, তাহলে 2px1 এর মধ্যে একটা আগের মতো আছে, 2py এর মধ্যে একটা আগের মতো আছে, অন্যদিকে 2pz যেটা শূন্য ছিল ওই s থেকে 2pz এ চলে আসবে একটা, এভাবে করে 4টা বিজুলি ইলেকট্রনে পরিণত হলো। বুঝছো? বোঝা গেছে কিনা? তাহলে মিথেনের সংকরণটা ব্যবহার করবা। এরপর অ্যামোনিয়ার সংকরণ, সেম কাজ কারবার। অ্যামোনিয়ার মধ্যেও জাস্ট একটা বিষয় উল্লেখ করবা, সেটা হচ্ছে এখানে sp3 সংকরণ হবে, 4টা তোমার ইয়ে নিয়ে কাজ করবা, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করবা, সেম কাজ, জাস্ট এখানে একটা মুক্তজোড়ী ইলেকট্রন পাবা, যেটা তোমার সিগমা বন্ধন দিবে না, যেটা মুক্ত অবস্থায় থাকবে। তো এখানে আমরা বন্ধন কোনটা ভিন্ন পাচ্ছি? স্বাভাবিকভাবে sp3 সংকরণের ক্ষেত্রে তুমি 109 সামথিং পাবা, 100.5 ডিগ্রি কোণ পাবা, বন্ধন কোণ। কিন্তু এখানে অ্যামোনিয়ার মধ্যেও sp3 সংকরণ হয়, কিন্তু তারপরে আমরা বন্ধন কোণ কত পাচ্ছি? 160 ডিগ্রি পাচ্ছি। এগুলো একদম মুখস্থ টুটস্থ, 160 ডিগ্রি পাচ্ছি। কেন? কারণ অ্যামোনিয়ার মধ্যে আমরা জানি এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন আছে, মুক্তজোড়ী ইলেকট্রনটা লন পেয়ার ইলেকট্রনকে, এই যেখানে বন্ড পেয়ার যেটা আছে এই বন্ড পেয়ারটাকে আকর্ষণ করে, ঠিক আছে? সো এই জন্য আমাদের এখানে তোমার বন্ধন কোণটা কমে গেছে। ওকে, এই হচ্ছে কথা, এটা একটু মনে রাখিও সিকোয়েন্সটা। মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণটা সবচেয়ে বেশি, বন্ড পেয়ার লন পেয়ার মানে হলো বন্ধনজোড় মুক্তজোড় ইলেকট্রনের, তারপর সবচেয়ে কম হচ্ছে বন্ড পেয়ার মানে বন্ধনজোড়। এগুলো মনে রাখিও, বইয়ে আছে অনেক, ভালো মতো পড়বা, এগুলো খুবই আসে। ফাজারের নীতি আমি পড়িয়েছিলাম,
মনে আছে কিনা তো জানি না, ফাজানের কনসেপ্টটা পুরোটা লাগবে টাইপের সিকিউ সলভ করার জন্য। দেখো রাজশাহী বোর্ড 2025 গ্রুপ দেওয়া আছে এদিকে 8 নাম্বার, 11 নাম্বার, 17 নাম্বার। 3-এ দেওয়া আছে হচ্ছে রেগুলার ওয়াই এবং 4 পর্যায়ে দেওয়া আছে হচ্ছে এলএম। বলতেছে LY2 অপেক্ষা LY3 অধিক সমযোজী প্রকৃতির। LY2 অপেক্ষা LY3 অধিক সমযোজী প্রকৃতির আমাদেরকে বের করতে হবে। তো এই যে ম্যাথগুলোর মধ্যে আমরা ফাজানের নীতি অ্যাপ্লাই করব, ঠিক আছে, LY2 এবং LY3। সো আমরা এখানে এল পাচ্ছি আয়রন এবং ওয়াই পাচ্ছি ক্লোরিন, এগুলো বের করবো এখান থেকে, মানে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড আর কি। তো এটা আমরা ফাজানের নিয়ম দিয়ে সলভ করতে পারি। ফাজানের নিয়মটা কী ছিল? ফাজানের নিয়ম ছিল যে আমরা ক্যাটামিয়া ছোটো, অ্যানামিয়া বড়, ক্যাটায়নে বাড়িলে চার্জ ডিকে ধরো, তাই না? ক্যাটামিয়া ছোটো, অ্যানামিয়া বড়, ক্যাটায়নে বাড়িলে চার্জ ডিকে ধরো। তো এখন এখানে আমাদের ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই তো একই, তার মানে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে থাকার কোনো সুযোগ নাই, ছোটো বড়ের কোনো ব্যাপার নাই। এখানে চার্জের একটা বিষয় আছে, এখানে আয়রনের চার্জ কত +2, এখানে আয়রনের চার্জ কত 3। ক্যাটায়নে বাড়িলে চার্জ মানে যার যত বেশি চার্জ তার পোলার আয়ন তত বেশি, তাই না? পোলার আয়ন যত বেশি হয় তার আমরা জানি তোমার সমযোজী বৈশিষ্ট্যও তত বেশি হবে। সো এখানে আয়রন ক্লোরাইডের সমযোজী ধর্মটা আমরা বেশি পাবো। শেষ, বুঝছো কি না? ফাজানের নিয়ম হচ্ছে ক্যাটামিয়া ছোটো, অ্যানামিয়া বড়, ক্যাটায়নে বাড়িলে চার্জ ডিকে ধরো। সো 3 নাম্বার কথা, ক্যাটায়নে বাড়িলে চার্জ মানে ক্যাটায়নে যদি চার্জ বাড়ে, অ্যানায়নে যদি চার্জ বাড়ে, যার চার্জ যত বেশি তার পোলার আয়ন তত বেশি। এখন আমরা জানি পোলার আয়ন যত বেশি হয় সমযোজী ধর্ম তত বাড়ে। উল্টা কথা সেম, আবার পোলার আয়ন যত বেশি হবে আণবিক ধর্ম তত কমবে। তাহলে সমযোজী ধর্মের ক্ষেত্রে বললে পোলার আয়ন যত বেশি সমযোজী ধর্ম তত বাড়ে। সো এক্ষেত্রে আমাদের সমযোজী ধর্ম কোনটা বাড়ছে? এখানে আয়রন 3+ যেহেতু চার্জ বেশি, সেটা সমযোজী ধর্ম বেশি হবে। সেগুলো একটু এক্সপ্লেন করবো আর কি, ঠিক আছে? এগুলা মানে তোমার নর্মাল কনসেপ্ট, এগুলা এখানে বোঝানোর কিছু নাই, নিজেরা সলভ করবা। আয়নীকরণ শক্তি বোঝা যায়, বলা যায়। কুমিল্লা 25 1-এর মধ্যে যোজ্যতা আছে রিটোমিনাস হচ্ছে 3s1। সো এটা যদি মূল নামটা বের করতে উল্টা দিতে রিটোমিনাস করা যাবা। এটা হচ্ছে 2p6, হচ্ছে 2s2, তা হচ্ছে 1s2। সো এখানে তুমি এবার ইলেকট্রন সংখ্যা গণনা করো, টোটাল 11টা না? সো সোডিয়াম 11টা, সোডিয়াম। এটা হচ্ছে 3s2, তার এটা হচ্ছে ম্যাগনেশিয়াম। এটা হচ্ছে সি, এটা হচ্ছে 3p1 না? সো এটা হচ্ছে তোমার কি হবে? অ্যালুমিনিয়াম হবে আর কি, অ্যালুমিনিয়াম 13। বি এবং সি এর প্রথম আয়নীকরণ শক্তির মানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। তাহলে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মানের ক্রম। তো আমরা দেখতেই পাচ্ছি সোডিয়াম হচ্ছে 11 নম্বর গ্রুপের মৌল আর ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর গ্রুপের মৌল, তাই না? যেহেতু বাম থেকে ডান দিকে যাচ্ছি, আমরা আয়নীকরণ শক্তির সিকোয়েন্স কি জানি যে আমরা যত বাম থেকে ডান দিকে যাই, তাই না? বি এবং সি বলছে না, তার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করব। ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। অ্যালুমিনিয়াম 13, আমরা তিনটা নিয়ে কথা বলি, সমস্যা নেই। তো এখন আমরা জানি যে তোমার আমরা জানি কি তোমার যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান তত বাড়ে। অলওয়েজ মনে রাখবে, শুধুমাত্র আকার ব্যতীত বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। আকার ব্যতীত বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। সেখানে স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি তোমার কম, অ্যালুমিনিয়ামের আরও বেশি। সো সবচেয়ে কম সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটু বাড়বে, অ্যালুমিনিয়াম আরও বাড়বে, কারণ যত বাম থেকে ডান দিকে যাচ্ছ না। সো কারণ এটা যেহেতু এদিকে অবস্থিত গ্রুপ, এটা হচ্ছে 11 নম্বর গ্রুপে, এটা হচ্ছে 12 নম্বর গ্রুপে, এটা হচ্ছে 13 নম্বর গ্রুপে, তাই না? সো বাম থেকে ডানে যাচ্ছ, আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে। স্বাভাবিকভাবে তোমার অ্যালুমিনিয়ামটা বেশি হওয়ার কথা ছিল কার থেকে? ম্যাগনেসিয়ামের চাইতে। এতটুকু তোমার কনসেপ্ট, এতটুকু তোমাকে জানতে হবে। তুমি এসএসসিতে এতটুকু লিখে আসছো, তাই না? কিন্তু এইচএসসি তো অলওয়েজ ব্যতিক্রমটাই আসে, তোমার এখানে এই সহজটা দিবে না। সো এটা হচ্ছে স্বাভাবিক কনসেপ্ট যে যত বাম থেকে ডান দিকে যাচ্ছ আয়নীকরণ শক্তির মান তত বাড়ে। তো অ্যালুমিনিয়ামটা বেশি হওয়ার কথা কার চাইতে? ম্যাগনেসিয়ামের চাইতে। কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হলো তুমি ইলেকট্রোবিন্যাসের দিকে তাকাও। বি বা ম্যাগনেসিয়াম যেটা, এটা হচ্ছে 3s2 ফিল আপ আছে, s2 দেখো, s অরবিটাল কত সুন্দর ফিল আপ না? কিন্তু
সি বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো 3:3p1, এটা টোটালটা ফিল আপ, আবার সর্বশেষ পাচ্ছ পি, এই পিটা অর্ধপূর্ণ হয়ে গেল না বা অপূর্ণ হয়ে গেল না। সো এক্ষেত্রে S2 থেকে ইলেকট্রন সরানোটা কিছুটা বেশি শক্তির প্রয়োজন হয়। আমরা জানি ইলেকট্রন যখন বদ্ধপূর্ণ অবস্থায় থাকে তখন তার থেকে শক্তি বেশি, তোমার মানে তার থেকে ইলেকট্রন সরাতে শক্তির পরিমাণে বেশি দিতে হয়। এক্ষেত্রেও সেম, এখানে S2 যেহেতু পূর্ণ অবস্থায় আছে, এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে। সেজন্য আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে কার চাইতে, অ্যালুমিনিয়ামের চাইতে। এক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা বেশি, কার চাইতে অ্যালুমিনিয়ামের চাইতে। এটা ব্যতিক্রম, তোমাদের পরীক্ষা অলওয়েজ ব্যতিক্রমটা আসবে। আয়নীকরণ শক্তি, তড়িনাত্মকতা, ইলেকট্রন শক্তি এগুলো যদি আসে, অফকোর্স ব্যতিক্রমটা আসবে, স্বাভাবিক নিয়ম কখনোই আসবে না, ঠিক আছে? সো এটা মনে রাখিও যে স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়ামের বেশি হওয়ার কথা ছিল, অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রমের কারণে ম্যাগনেসিয়ামের বেশি হয়ে গেল। ওকে, অক্সাইডের প্রকৃতি, বিক্রিয়াগুলোর প্র্যাকটিস করবা, বিক্রিয়া লিখবা। বন্ধন কোণ, এই যে বন্ধন কোণ আমাদের sp3 সংকরণ, এই যে এখানে আমাদের sp2 সংকরণ দেওয়া আছে আবারও। মুক্তজোড়, বন্ধন জোড়, এগুলো খেয়াল করবা কোথায় আছে। Bf4 - sp3 সংকরণ। গলনাঙ্ক বেশি, এই যে গলনাঙ্ক বেশির ক্ষেত্রেও এখানে আমরা এটা একটু প্র্যাকটিস করাই। হ্যাঁ, ফাজানের নিয়ম আসছে আবার। ঘ নাম্বার, এক্স দেওয়া আছে, তো n/2 এর মান দেওয়া আছে, n এর মান 2, সো 2:2p1, উল্টা দিক থেকে ইলেকট্রন করে এগুলো বের করবো আর কি, ইলেকট্রন বিন্যাস করে। আর এটা হচ্ছে n+1 মানে 3, এটা হচ্ছে কত, n এর মান 2, তার মানে এটা হবে 3s2, 3p3, সো উল্টা দিক থেকে ইলেকট্রন বিন্যাস করবা, এগুলো পারবা। এখন বলতেছে qz2 xz3, এগুলোর মধ্যে গলনাঙ্ক বেশি হবে, কোনটা কম হবে। সো আগে তোমার কাজ হলো এগুলো প্রত্যেকটার নাম বের করা। সো এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, তারপর হচ্ছে ব্লোরিন ফ্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি তাকাও, এখানে তোমাকে কি দেওয়া আছে, এখানে কি বলছে, ম্যাগনেসিয়াম, বোরন, ফ্লোরাইড, সোডিয়াম করতে আসছে আবার। যৌগগুলো গলনাঙ্কের ক্রম, ওয়াই হচ্ছে কে, বোরন, অ্যালুমিনিয়াম, ফ্লোরিন, ম্যাগনেসিয়াম, তাহলে তত বেশি আর চার্জ। অ্যালুমিনিয়াম আছে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম আছে, হ্যাঁ, সোডিয়ামকে কেন আনলো তার আবার? আচ্ছা, তাহলে দেখো আমাদের তিনটা যৌগ, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড পাবো, এবং বোরন ট্রাইফ্লোরাইড পাবো, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড পাবো। এই তিনটা যৌগ নিয়ে এখন আমাদের কি বলছে, গলনাঙ্ক। এখন আমি বললাম যে গলনাঙ্ক, তারপর তোমার স্ফুটনাঙ্ক, তারপর সমযোজী ধর্ম, আয়নিক ধর্ম, এগুলো সব কিছু ডিপেন্ড করবে ফাজানের নীতির উপরে। তো তুমি তোমার আলটিমেট সলভিং যে মেথড সেটা হচ্ছে এরকম হবে, তুমি ফাজানের নিয়মটা অ্যাপ্লাই করবা। সো স্বাভাবিকভাবে ফাজান, এখানে আমরা যে শর্তটা জানি, ক্যাটামিয়া ছোটানামিয়া বলে ক্যাটায়ানিয়া বা রিলেচাস ডিকে ধরো, এই ফাজানের নিয়ম মতে যত তুমি যেটা পাবা এটা তোমার পোলারায়ন তত বেশি হবে, ঠিক আছে? এবং পোলারায়ন যত বেশি হবে, তুমি জানো সমযোজী ধর্ম তত বেশি হয়, তাই না? সমযোজী ধর্ম তত বেশি হয়। এখন আমরা জানি এই যে তোমার সমযোজী ধর্মের সাথে গলনাঙ্কের এই যে আমাদের আয়নিক ইয়াগুলো কেমন, তাহলে আয়নিক উল্টা হবে। সো তার মানে আমরা অপরদিকে বলতে পারি পোলারায়ন যত বাড়বে আয়নিক ধর্ম তত কমবে না, আয়নিক ধর্ম তত কমবে। আয়নিক ধর্ম তত কমবে মানে কি, গলনাঙ্ক কমবে, স্ফুটনাঙ্ক কমবে, সব কিছু কমবে, তাই না? আমরা জানি আয়নিক যৌগ অলওয়েজ বেশি বেশি থাকে। সো আমরা এই মেথড অ্যাপ্লাই করব যে পোলারায়ন বাড়বে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে, তার মানে এখানে যেটা পোলারায়ন সবচেয়ে কম, এটা গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে, বুঝছো? আমি লাস্টে গিয়ে একটু দেখাই, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, হ্যাঁ। আমাদের শর্ত কি, ক্যাটায়ানে বা রিলেচাস ডিকে ধরো, এখানে তো তিনটাই তোমার কি, এই যে আমাদের তো ক্লোরিন মানে ক্যাটায়ন অ্যানায়ন, তোমার এখানে নেই, পার্থক্য নেই খুব একটা। সো আমরা চার্জ দিয়ে কাজ করবো, এখানে অ্যালুমিনিয়ামের 3টা প্লাস আর ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস। সো এখানে আমরা দেখো কোনটার চার্জ সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়ামের বেশি না? সো অ্যালুমিনিয়ামের পোলারায়ন সবচেয়ে বেশি, তারপর কার,
ম্যাগনেসিয়ামের, তারপরকার সোডিয়ামের। এখন আমরা কি বলছি, যার পোলারেন সবচেয়ে বেশি তার সমযোজী ধর্ম মানে সবচেয়ে বেশি, অন্যদিকে তোমার কম, আয়নিক ধর্ম তত কম। এখন আয়নিক ধর্ম কম মানে হলো গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, সব কম, তাই না? সো আমাদের এক্ষেত্রে তোমার অ্যালুমিনিয়ামে যেহেতু সবচেয়ে বেশি তুমি সমযোজী ধর্ম, তার মানে গলনাঙ্ক সবচেয়ে কম পাবা। এই যে দেখো সবচেয়ে কম গলনাঙ্ক পাইছো। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এদিকে, সোডিয়ামের ক্ষেত্রে এদিকে। কথা বুঝছো? এই মেথডটা অ্যাপ্লাই করবো অলওয়েজ। ইলেকট্রন এখানেও ব্যতিক্রম আসছে, দেখছো? এগুলো ব্যতিক্রম দিবেই অলওয়েজ। হ্যাঁ, তোমাদের কখনো দিবে না, সঠিকগুলো দিবে না, স্বাভাবিক নিয়ম অনুযায়ী দিবে না, ব্যতিক্রম দিবে। অক্সিজেন এগুলো একদম ফিক্স করা, এগুলো কখনো যে নতুন আসবে তা না, ফিক্স করা, এগুলাই দিবে বারবার। হ্যাঁ, দেখো যশোরপুর 2025, এর হাইড্রাইটের প্রকৃতি, আকৃতি, অরবিটাল সংকরণ ব্যাখ্যা করো। এর হাইড্রাইট কে 16, দ্বিতীয় তার মানে অক্সিজেন হাইড্রাইট কি পানি। সো পানিকে এক্সপ্লেইন করবা। আমরা জানি পানিতে sp3 সংকরণ হয়, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, যে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2px2 2p1 2pz1। সো এখানে আমরা sp3 সংকরণ করবো, একটা s 2টা p অরবিটাল, যে একটা s নিব 3টা p অরবিটাল নেব sp3। কিন্তু দেখো একটা s এবং একটা p এর মধ্যে জোড় জোড় ইলেকট্রন পড়ে গেছে না, এই জন্য যখন সাই লিখবা, এই যে আমরা এখানে 4টা সংকর অরবিটাল লিখবো না, 2 psi 1 2 psi 2 2 psi 3 2 psi 4। খেয়াল করবা কোনটাতে জোর আছে কোনটাতে বিজোড় আছে। প্রথম দুইটাতে কিন্তু জোর, তাহলে এখানে দুইটা দিবা, এখানে দুইটা দিবা, পরবর্তীতে একটা। সো যখন তুমি সংকর অরবিটালগুলো আঁকবা তখন কিন্তু খেয়াল করবা, এই যে তুমি এখানে দুইটাতে কিন্তু বিজোড় দিবা, এই যে এটাতেও জোর দিলাম, দুইটা দাগ, এটাতে বিজোড় দিলাম দুইটা দাগ, আর এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, এভাবে করে আঁকবা। সো এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, বাট এগুলোর সাথে তো কোনো হাইড্রোজেন যুক্ত হওয়ার মানে নাই, কারণ কি এগুলো তো এমনি ফিল আপ আছে, দুইটা তো জোড় অবস্থায় আছে। সো এভাবে করে আমাদের বন্ধনটা গঠন হবে আর কি। সো মূলত এভাবে অক্সিজেন, এভাবে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়। তবে এখানে একটা ঘটনা ঘটে গেছে না, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়ে গেছে না এখানে, যেগুলো সংকরণে গেছে কিন্তু কাজ করতে পারে নাই। সো এগুলোকে ডট ডট আকারে এরকম আমরা লিখি। সো মুক্ত জোড় ইলেকট্রনের কারণে মূলত বন্ধন কোণ 109 ডিগ্রি থেকে কমে গিয়ে 4.5 ডিগ্রি হয়ে যায়। বুঝছো? এটা হচ্ছে পানির সংকরণ। এরপরে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির ক্রম মৌলগুলার। এখানে 13 নম্বর আমরা জানি কি দিয়ে শুরু হয়, বোরন, তারপর হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে BNO মানে হলো নাইট্রোজেন, বোরন এবং এগুলোর ইলেকট্রন আসক্তি ক্রম করবো। তো তোমার প্রথম কাজ হলো করা, ইলেকট্রন বিন্যাস করা। তো এগুলো খুবই সহজ। দেখো আমি এমনি বলি 13 14 15 16, তাহলে এটা হচ্ছে বোরন, নাইট্রোজেন, অক্সিজেন। সো স্বাভাবিকভাবে আমরা জানি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে, আকার বাড়ে। সো এদিক থেকে এদিকে গেলে সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কে, অক্সিজেন, তারপর বেশি হওয়ার কথা ছিল কে, নাইট্রোজেন, তারপর কে কথা ছিল বোরন। এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক। কিন্তু আমরা বলছি SSC তে অলওয়েজ ব্যতিক্রম আসবে। ব্যতিক্রমটা কোন জায়গায় দেখো, বোরনের ক্ষেত্রে 2p1 আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3 আছে। নাইট্রোজেন ঝামেলা করছে এই জায়গাটাতে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো শক্তি স্তরটা অর্ধপূর্ণ না, 2p6 থাকার কথা ছিল কিন্তু আছে কত, 2p3। তো আমরা কি জানি, যখন একটা মৌল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন তার মধ্যে তোমার এই যে স্থিতিশীলতা বেশি থাকে। সো এখানে যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় আছে, কি খুব সহজে চাইবে ইলেকট্রন নিতে বা দিতে। সো আয়নীকরণ শক্তি অনেক বেশি তার বেড়ে যাবে। সো দেখবা নাইট্রোজেন আয়নীকরণ শক্তি এই জন্য সবার চেয়ে বেশি। দেখো এই যে দেখো, এটা হওয়ার কথা ছিল এরকম, এই যে আমি এখানে যেভাবে আঁকছি, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর বোরন, এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে দেখো নাইট্রোজেন সবার চেয়ে বেশি হয়ে গেছে, কারণ নাইট্রোজেনের মধ্যে 2p3 ফিল আপ। সো এই 2p3 ফিল আপ থেকে তুমি যদি ইলেকট্রনটা সরা, অনেক বেশি শক্তির প্রয়োজন দিতে হবে। এই জন্য নাইট্রোজেন সবার চেয়ে বড়, তারপর অক্সিজেন, তারপর বোরন। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রন শক্তিটা গেল। এরপর আসো আয়নীকরণ শক্তিটা গেল। ইলেকট্রন শক্তিটা আমাদের তোমার এটা কি, ওই যে অক্সিজেন কত, এখানে আমাদের কি ছিল, এটা খেয়াল করো, এটা হচ্ছে লাস্টে 2p1 মানে 3টা ইলেকট্রন আছে এখানে, আর এটা হচ্ছে 2p3 মানে টোটাল সর্বশেষ কত হিসাব করলে 5টা। অক্সিজেন হিসাব করলে তোমার অক্সিজেনের মধ্যে টোটাল হিসাব করলে 8টা ইলেকট্রন আছে, তাই না, 8টা, 2s2 2p4। তো এখন আমাদের স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল এরকম, এই যে যেটা বললাম একটু আগে, যেটা বললাম অক্সিজেন সবার চেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর বোরন। কিন্তু এই যে যেটা বললাম 2p3 নাইট্রোজেন, এই 2p3 তো অর্ধপূর্ণ অবস্থায় আছে। এখন সে তোমার
স্থিতিশীল অবস্থায় আছে না, সো সে খুব চাইবে ইলেকট্রন গ্রহণ করতে, এই জন্য দেখো তার মাঝখানে থাকার কথা থাকলেও সে একদম সবার নিচে চলে গেছে, মানে সবার চেয়ে কম তার ইলেকট্রন শক্তি থাকবে, বাকি দুটো টিকই থাকবে, অক্সিজেন এবং বোরন ঠিক থাকবে, কিন্তু নাইট্রোজেনটা উল্টাপাল্টা করে ফেলছে। ঠিক আছে, এই জন্য নাইট্রোজেনটা মনে রাখবে আলাদাভাবে। নাইট্রোজেন অর্ধপূর্ণ থাকার কারণে এটা সব জায়গায় একটু মানে গোলমাল পেঁচাবে, এবং তোমার আনসার ওইভাবে করে লিখবে আর কি। ঠিক আছে, অলওয়েজ নাইট্রোজেনটাই দিবে ব্যতিক্রম হিসেবে, এখানে আর কিছু আসে না। এই আর কি, এভাবে sp3 সংকরণ দেখে এখানে আরেকটা আসছে, অ্যামোনিয়াটা দেখাইলাম। ফসফেনেটটাও করবা, ফসফেনের মধ্যে বন্ধন কোন ইলেকট্রন যুগল, তারপর হচ্ছে আমাদের তড়িনাত্মকতা পার্থক্য থাকে ফসফেন হাইড্রোজেনের মধ্যে, হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা মানে পড়বা, বই আছে সুন্দর মতো, বই থেকে পড়লেও হবে, গাইড থেকে পড়তে হবে বলে ইয়ে নেই। আর এগুলো কি, এগুলো হচ্ছে তোমার আমাদের জটিল যৌগ গঠন, তারপর হচ্ছে রঙিন যৌগ গঠন। এই যে এখানে আমাদের ইলেকট্রনগুলো মূলত তোমার দুইটা ইয়াতে ভাগ হয়, এখানে হচ্ছে একটা E2 সেল, একটা হচ্ছে EG সেল। এই যে আমরা এটা হচ্ছে স্বাভাবিক ডিজেনারেট অবস্থা, হ্যাঁ স্বাভাবিক অবস্থা। এটাকে যখন আমরা দুইটা ইয়াতে ভাগ করব, মানে এখানে কয়টা ইলেকট্রন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না, তো এখানে আমরা দুইটা ইয়াতে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার দেখো এই পাঁচটা ইলেকট্রনটাকে আমরা যদি রেগুলার নিয়মে সাজাই, পাঁচটা ইলেকট্রনকে আমরা পাঁচটা গড়ের মধ্যে এভাবে করে সাজিয়ে দিতে পারি না, প্রথমে দুইটা গড়, তারপরে দুইটা, মানে প্রথম ঘরে দুইটা দিয়ে দিলাম, পরের ঘরে দুইটা দিলাম, পরের ঘরে একটা দিলাম, পাঁচটা হয়ে গেল তো, আর বাকি দুইটা ঘর একদম খালি রয়ে গেল, তাই না? এখন এইভাবে যদি আমরা ডিজেনারেট এবং নন ডিজেনারেট অবস্থাতে সাজাই এই ইলেকট্রনগুলোকে, তখন এদের মধ্যে শক্তির একটা তারতম্য পাবো। একটা খেয়াল করো, এটা হচ্ছে বেস লাইন, বেস লাইনের এটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। সো উপরে মানে হলো এটা শক্তি বেশি, আর এটা হচ্ছে এটা শক্তি কম। এখন তুমি যদি একটা ইলেকট্রন যদি এখান থেকে এখানে যেতে চায়, তাকে একটা নির্দিষ্ট শক্তির লেভেল পার হইতে হবে, এই যে ডেলি পরিমাণ শক্তির লেভেল পার হইতে হবে, এটা হচ্ছে ডেলি বা এস নিউ এর মানটা, বুঝছো? এই যেখানে বলছে ডিজেনারেট অবস্থা, তারপর নন ডিজেনারেট অবস্থা, এইগুলো একটু রিডিং দিবা, বুঝবা। তারপর সংকরণ তো বুঝলা, পানির সংকরণটা দেখছো অনেকবার আসছে, পানির সংকরণটা ভালো মতো প্র্যাকটিস করবা। স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণ, ওই যে হাইড্রোজেন বন্ধনের কথাটা বলবা, পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে না, এই জন্য পানিকে ভাঙতেও বেশি শক্তির প্রয়োজন হলে, ঠিক আছে? এই যে পানির স্ফুটনাঙ্কটা বেশি পাবা সেই কারণে। আর হাইড্রোজেন ফ্লোরাইড একটা গ্যাস, ঠিক আছে? এখানে বলে পানি দিয়ে উদাহরণটা দিবে তোমাকে, আর বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবা। এখন যেটা দেখাইলাম অলমোস্ট এটাই, এগুলো অতটা স্কিপ করতে পারো যদি কঠিন লাগে, যদিও শুয়া হচ্ছে মেয়ে, আসলে এগুলাই সংকরণ টঙ্করণ এগুলো ভুল হওয়ার চান্স থাকে, এগুলো একবার দেখে গেলে এগুলো ভুল হবে না। ওই জটিল যৌগ আর কি। দেখো আয়রন 2+ মধ্যে বন্ধ, আয়রন আগে আয়রনের ইলেকট্রন বিনাশ করবা, আয়রন ইলেকট্রন বিনাশ করে তারপর আয়রন 2+ ইলেকট্রন বিনাশ করবা। 2+ মানে কি, সেই দুইটা ইলেকট্রন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, 4s2 থেকে ইলেকট্রনগুলো ছেড়ে দিয়েছে, খেয়াল করো। তাহলে এখন যদি তুমি সাজাও, এই 3d6 আছে না, 3d6 নিয়ে মূল কাজ, মানে আমাদের অর্ধপূর্ণ ডি অরবিটালটা, D6 মধ্যে দেখো ইলেকট্রনগুলো এভাবে করে সাজায়। আমরা জানি কীভাবে সাজাই, তোমার আগে তোমার যে নিম্ন শক্তি স্তরগুলো ফিল আপ করতে হয়, মানে একটা একটা করে ইলেকট্রন দিতে হয়, তারপর ডাবল জোড়া করতে হয়। এই যে 6টা ইলেকট্রন এভাবে সাজাবা। সো এখন আমরা যদি এটাকে তোমার এই যে করি, তোমার এই যে এখানে D2sp3 সংকরণ করি, তাহলে এগুলো সুন্দর মতো এভাবে সাজাবে, এই যে সাজাবা, 6টা লিখবা, বাকিগুলো খালি রাখবা। এগুলোর মধ্যে সংকরায়ন করবে, যখন এগুলোর মধ্যে সংকরায়ন করবে তখন আমাদের এখানে এসে ওই যে অ্যামোনিয়ার মধ্যে যে মুক্তজোড় ইলেকট্রন আছে, ওই মুক্তজোড় ইলেকট্রন গিয়ে এখানে এসে বন্ধ মানে ইয়া হবে, তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। হ্যাঁ, সন্নিবেশ সমযোজী, কারণ এখানে ইলেকট্রন দাতা হচ্ছে শুধু অ্যামোনিয়াটা, বুঝছো? তো এই আর কি, এখানের মধ্যে প্রত্যেক জোড়া ইলেকট্রনকে দিবে, অ্যামোনিয়া দিবে। সো এইভাবে কয়টা অ্যামোনিয়া দিয়েছে, 6টা না, তো হেক্সাঅ্যামিন, এই জন্য হেক্সাঅ্যামিন ফেরাস। হ্যাঁ, এটার নাম কি, হেক্সাঅ্যামিন ফেরাস। এই গলনাঙ্কের ক্রমে এগুলো আমরা যেটা ফাজারের নিয়ম পড়ে আসছি ওইটাই, হ্যাঁ ফাজারের নিয়মটাই। আদ্র বিশ্লেষিত হয় না কেন, এটা একটু দেখতে পারো নাকি? হ্যাঁ ঠিক আছে, দেখো এটাও আসে পরীক্ষা বারবার। মূল কারণটা জেনে নাও তুমি। একটা হচ্ছে তোমার সিলিকন, আর একটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? সিলিকনের মধ্যে দেখো 3p2 3d শূন্য। সো তোমার এটা যদি পানির সাথে বিক্রিয়া করো তাহলে সিলিসিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? বিক্রিয়া করে সিলিসিক অ্যাসিড তৈরি হয়। আর আরেকটাকে, এটা হচ্ছে আমাদের
কি বলছে আদ্রবিশ্বজিত হয় কেন? হ্যাঁ ঠিকই তো আছে, এটা তো সিম্পল ম্যাথ দিছে। আরেকটা দেয়, এটা হচ্ছে আমি এটা দেখাইতে চাচ্ছিলাম মূলত। এখানে এটা এরকম দিতে পারত, দেখো CCl4 আর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড আর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তোমাকে পরীক্ষায় দিবে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন, তুমি এটা এক্সপ্লেন করলা গ নাম্বারে। আরেকটা দিবে CCl4 কেন হয় না। তোমার ম্যাথ হচ্ছে মূলত এটা, পরীক্ষা এটা বারবার আসে। সো দেখো এখানে তো তুমি সিলিকন টেট্রাক্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হতে বুঝছো, এই যে এখানে সিলিকন দেখো বিক্রিয়াগুলো দেওয়া আছে, ডি অরবিটাল আছে। দেখো তুমি তোমার বাসায় কোনো একজন গেস্ট নিয়ে আসবা, গ্যাস আনার জন্য তো বা উনি রাতে তোমার বাসায় থাকবে, তোমার বাসায় স্পেস থাকতে হবে, তো জায়গা থাকতে হবে। তুমি যখন তোমার বাসায় নতুন মেম্বার নিয়ে আসবে তোমার জায়গা থাকতে হবে আলটিমেটলি। কিন্তু এই ডি অরবিটালের মধ্যে তোমার জায়গাটা পুরা খালি। হ্যাঁ, থ্রিটা শুরু হয়েছে না, এন এর মান কত 3, এখন 3 এর জন্য আমরা এল এর মান কী পাই, এন এর মান যদি 3 হয় এল এর মানটা পাবো 0 1 2, তার মানে SP ডি অরবিটাল পাচ্ছ, তাই না? তার মানে এখানে ডি অরবিটাল পুরোটা খালি। সিলিকনের ক্ষেত্রে ডি অরবিটাল আছে পুরোটা খালি, যেমন তোমার ঘর আছে কিন্তু ঘরটা খালি। তুমি চাইলে এখন যদি পানি থেকে অক্সিজেন তোমার ইলেকট্রন নিতে হয় বা নিতে হয়, তুমি এখানে জায়গা দিতে পারবে না, ফলে তুমি সহজে বিক্রিয়াগুলো করতে পারতেছো, যে সিলিসিসি তৈরি হয়েছে এখানে। কিন্তু কার্বনের দিকে তাকাও, কার্বনের ক্ষেত্রে তুমি ইলেকট্রোমিনাস দেখো 1s2 2s2 2p2, এন এর মান কত পাচ্ছ 2 সর্বশেষ। এখন এন এর মান 2 এর জন্য এল এর মান কত হয় 0,1, তার মানে S পাও পি পাও। ডি অরবিটাল আছে এখানে না, যেহেতু ডি অরবিটাল নাই তোমার তো জায়গায় নাই ইলেকট্রনকে জায়গা দেওয়ার মতো, স্পেস নাই তোমার। সো তুমি চাইলেও পানির সাথে বিক্রিয়া করতে পারবে না, এই জন্য CCl4 প্লাস পানি ইজ ইকুয়াল টু নো রিয়েকশন লিখবা। ওকে, সো এই ম্যাথটা পরীক্ষা সেজন্য বলে দিলাম। শেষ, মোটামুটি এতটুকুই আমাদের এই অধ্যায়ের আলোচনার টপিক। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মূলত সংকরণটা ভালো মতো প্র্যাকটিস করবা। আর পর্যায়ভিত্তিক ধর্মগুলা, পর্যায়ভিত্তিক ধর্ম, ইলেকট্রন শক্তি, ঋণাত্মকতা, আনীকরণ শক্তি, ফাজানের নিয়ম থেকে বেশ কয়েকটা আসলো। ঠিক আছে, এই কয়েকটা কনসেপ্ট তুমি যদি তোমার মাথায় রেখে যাইতে পারবে ইনশাল্লাহ সলভ করতে পারবা। হ্যাঁ, অনেক সিকিউ ধৈর্য ধরে সময় নিয়ে সলভ করবো আর কি। ঠিক আছে।